প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে তোমাদের আমি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম আজকে আলোচ্য বিষয় হচ্ছে কবিতা, আর কবিতার বিষয় হচ্ছে, কবিতার নাম হচ্ছে সুখ। সুখ কবিতা কে লিখেছেন? কামিনী রায়। কবিতাকে লিখেছেন কামিনী রায়। আমি প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের প্রথমে কবি পরিচিতি আলোচনা করব, তারপরে বিস্তারিত আলোচনায় চলে যাব। কামিনী রায় প্রায় 100 বছর। কামিনী রায় জন্মগ্রহণ করেন কত সালে? 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে, বর্তমান বরিশাল। ঠিক আছে, বর্তমান হলো এখন বরিশাল জেলার জন্ম। তার জন্ম হলো 1864 খ্রিস্টাব্দে। জন্ম 1864 সালে। কোন জেলায়? বর্তমানে এখন কোন জেলা? বরিশাল জেলা। আর আগে সেই নাম ছিল বাখরগঞ্জ জেলা। বাখরগঞ্জ জেলার বাসন্ডা গ্রাম। গ্রামের নাম কি? যদি এবার প্রশ্ন করা হয় যে কোন গ্রামে জন্মগ্রহণ করেন কামিনী রায়? বাসন্ডা গ্রাম। উত্তর এভাবে আসতে পারে। ঠিক আছে, জন্মগ্রহণ করেন। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। 100 বছর পূর্বে, 100 বছর আগে যে অনেক কবি ছিলেন, তার মধ্যে মহিলা কবির সংখ্যা খুব কমই ছিল। তার মধ্যে একজন হচ্ছেন, যে কয়জনই ছিলেন তার মধ্যে একজন হচ্ছে কামিনী রায়। তিনি জৈনিক বঙ্গমহিলা ছদ্মনাম লিখতেন। তার ছদ্মনাম কি ছিল? জৈনিক বঙ্গমহিলা। কামিনী রায়ের ছদ্মনাম কি? জৈনিক বঙ্গমহিলা ছিল তার ছদ্মনাম। তিনি তার কবিতা সহজ, সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতা জীবনে মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেন। কত বছর বয়সে? মাত্র 15 বছর বয়সে। প্রথম কাব্যগ্রন্থের নাম কি তার? আলো ও ছায়া। হ্যাঁ, সুখ কবিতাটি এই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ, জীবন সুখে, জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় জগত্তারিণী সম্মানী পদকে সম্মানিত হন। সাহিত্য সাধনার জন্য তিনি কি পত্রিকায় সাহিত্য সাধনার জন্য কি পদকে তিনি ভূষিত হন? জগত্তারিণী পদকে। কোন বিশ্ববিদ্যালয় থেকে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানিত হন। ঠিক না? সম্মানিত পদক। কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানিত পদক কি? জগত্তারিণী পদক। জগত্তারিণী পদক লাভ করেন। ঠিক আছে, এই পদকটি তিনি লাভ করেন। তিনি মৃত্যুবরণ করেন কত সালে? 1933 সালে কলকাতা। মৃত্যুবরণ করেন 1933 সালে
কলকাতার মৃত্যুবরণ করে। ঠিক আছে, এখন আমি মূল পাঠে চলে যাচ্ছি। সুখ কবিতাটি কে লিখেছেন? কামিনী রায়। নাই কিরে সুখ, নাই কিরে সুখ, এ ধরা কি শুধু বিষাদময়। মানে নাই কিরে সুখ মানে কোনো কিছুতেই সুখ নেই। এ ধরা মানে কি? পৃথিবী। এই পৃথিবী কি তাহলে বিষাদময়? মানে কোনো কিছুই স্বাদ নেই এই পৃথিবীর মধ্যে। যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে, কেবলই কি নর জনম লয়। মানে যত্ন করিয়া জন্মগ্রহণ, যতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে মানে কেঁদে কেঁদেই যাব। কেবলই কি নরজনম লয়, মানে কেবলই কি নরজনম, সে কাদার জন্য জন্মগ্রহণ করা হয়েছে। বল ছিন্ন বিনে বল উচ্চ স্বরে, না 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 মানবের তরে। ছিন্ন মানে অর্থ ছেঁড়া। ঠিক আছে, ছিন্ন অর্থ ছেঁড়া, বিনে মানে বাদ্যযন্ত্র, বিশেষ কোনো বাদ্যযন্ত্র। এই ছিন্ন ছেঁড়া বাদ্যযন্ত্রে বল উচ্চ স্বরে। উচ্চ স্বরে মানে কি? উচ্চ স্বরে মানে হচ্ছে চড়া গলা, মানে খুব বড় করে বলতে হবে যে না 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 মানবের তৈরি না, এটা মানবের জন্য নয়। আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর। মানে আমার কোনো ভালো লক্ষ্য, বড় ধরনের অবশ্যই লক্ষ্য থাকতে হবে, বড় ধরনের সুখ থাকতে হবে। না সিজিলা বিধি কাদাতে নড়ে। বিধি অর্থ বিধাতা। ঠিক আছে, এই মানে এই বিধাতা সৃষ্টি করেছে কাঁদতে নড়ে, মানে কাদার জন্য নয়। কার্যক্ষেত্রে ওই প্রশস্ত করিয়া সমরঙ্গ সংসার এই যাও বীর বেশে কর গিয়া রণ, যে জেনিবে সুখ লভিবে সে। মানে কার্যক্ষেত্রে অর্থ হচ্ছে কাজের জায়গা। তোমার কার্যকে প্রশস্ত করিয়া, প্রশস্ত মানে প্রসারিত ও হও, কার্যক্ষেত্রে গিয়ে তুমি প্রসারিতভাবে কাজ করো। অঙ্গন মানে আঙ্গিনা, মানে সর্বক্ষেত্রে, সংসার অঙ্গনে সর্বক্ষেত্রে যাও বীর বেশি। যাও বীর বেশি মানে কি? বীরের মতো যাও, কোনো ভীরুর মতো নয়। ঠিক আছে, বীর বেশি করো গিয়া রণ। রণ অর্থ যুদ্ধ। গিয়ে তুমি বীর বেশিকে রণের মতো যুদ্ধ করো। যে জানিবে সুখ, তাহলেই তোমার সুখ লাভ হবে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মোর সকলেই দাও, তো তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। তুমি পরের কারণে নিজের স্বার্থ বলি দাও, নিজের স্বার্থকে ত্যাগ করো, এই জীবন মোট সকলেই তুমি দাও। এই জীবনটা সম্পূর্ণ পরের জন্য দিয়ে দাও। তার মতো সুখ কোথাও আর আজকে এমন সুখ আর পৃথিবীতে কোথাও নেই। আপনার কথা ভুলিয়ে যাও, নিজের কথা ভুলে যাও। এটা মানে মূল অর্থ আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের বলছি। আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে কিন্তু নিজের স্বার্থের কথা কখনোই চিন্তা করেননি। সবসময় পরের স্বার্থের কথা চিন্তা করেছেন, দেশের কথা চিন্তা করেছেন, দেশের জনগণের কথা চিন্তা করেছেন। কখনোই তিনি নিজের জীবনে কি হবে, নিজের জীবনের কথা কখনোই তিনি চিন্তা করেননি। যার কারণে এমন স্বার্থ ত্যাগ করার পরে আজকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বসবাস করতে পারছি। ঠিক এরকমভাবেই কবি বলতে চেয়েছেন যে পরের কারণে স্বার্থ দিয়া বলি, এই জীবন মোট সকলেই দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলে যাও, নিজের কথা ভুলে যাও। সবসময় পরের জন্য নিজের জীবন উৎসর্গ করো, তাহলেই তোমার জীবনের সর্বোচ্চ সুখ নেমে আসবে। হ্যাঁ, পরের কারণে মরণেও সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই পড়িবে হৃদয় ভার। পরের কারণে মরণেও সুখ, মানে তুমি একজন মানুষের জন্য যদি নিজের সুখটা বিসর্জন দিয়ে মরতেও চাও, তাতেও অনেক সুখ পাই না এই কথা দিয়ে কখনো কাঁদবে না, যতই কাঁদিবে, যতই তুমি সুখ করে কাঁদবে, যতই ভাবিবে এবং যতই ভাববে, ততই দেখবে তোমার হৃদয় ভারে, মানে হৃদয় ভরাক্রান্ত হয়ে যাচ্ছে। কখনো সুখ তোমার জীবনে আর আসছে না। যতই সুখের চিন্তা করো, সুখ কিন্তু তোমার জীবনে, যতই সুখের জন্য তুমি যত রাস্তায় চেষ্টা করো, কিন্তু তোমার জীবনে কিন্তু সুখ আসছে না। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ জননী অবনী পরে, সকলের তরে সকলেই আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। অবনী অর্থ পৃথিবী, আপনার লয়ে বিব্রত রহিতে। ঠিক আছে, বিব্রত অর্থ ব্যতিব্যস্ত। আপনার লয়ে আপনার মানে নিজের জন্য কখনোই ব্যতিব্যস্ত হবে না। আসে নাই কেউ অবনী পরে,
করে, মানে কেউই আসে পৃথিবীতে কেউই মানে পরে নিজের ব্যতিব্যস্তের জন্য আসেনি, পরের কারণেই যে পৃথিবীতে সৃষ্টিকর্তা তাকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছেন। হ্যাঁ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরা একজনের জন্য আরেকজনের অবশ্যই থাকবো, একজনের কাজে আরেকজনের সহায়তা করবো, এটাই নিয়ম। কারণ এই সমাজে কারো সাহায্য ছাড়া কেউ কখনো চলতে পারে না। তুমি যদি ক্লাসে একদিন অসুস্থ থাকো, বাসায় যদি ক্লাসে না আসো, তখন দেখা যাবে যে তুমি ক্লাসে পড়াটা পাচ্ছ না। এখন তুমি তোমার সহকর্মী যে তার কাছ থেকে তুমি পড়াটাও তুমি তুলে নিবে। আজকে তুমি তার কাছ থেকে তোমার অসুস্থতার কারণে তার কাছ থেকে পড়াটা তুলে নিচ্ছ, অন্য একদিন দেখবে সে অসুস্থ হয়ে গেছে, সে কিন্তু তখন তোমার কাছ থেকে পড়াটা তুলে নিতে পারছে। যদি তোমরা একে অপরকে যদি সহায়তা না করো, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। কবি কিন্তু এই বিষয়টাই, এই কবিতার মূল বিষয়টাই এটাই বোঝাতে চেয়েছে। আমি এখন তোমাদের পাঠ পরিচিতি দিয়ে আরও ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, সবাই জীবনে সুখী হতে চায়, এটা সত্য। কেউ দুঃখী হতে চায় না, কেউ দুঃখ নিয়ে জীবন চালাতে চায় না। সবাই জীবনে চায় এটা ভালোভাবে চলতে, সুখী জীবনযাপন কাটাতে। কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সেই সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। সবুজ সুখী হতে চায়, কিন্তু কিভাবে সুখটা আসতে পারে সেই সম্পর্কেই এই কবিতায় কবি বলতে চেয়েছেন। জগতে যারা কেবল সুখ খুঁজেন, তারা জীবনের দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। যারা কেবল সুখ খুঁজেন, যে সুখের জন্য খালি সারাক্ষণ মানে চলতে থাকেন, সুখ পাওয়ার জন্য সারাক্ষণ তাদের ব্যতিব্যস্ত হয়ে থাকে, তখন জীবনের দুঃখে তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ যন্ত্রণা থেকে ভাবেন যে কীভাবে নিরর্থক হওয়া যায়। আসলে এই ধারণা ভুল, এই ধারণা সম্পূর্ণ ভুল। তুমি জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, আরও অনেক বড়। তোমার জীবনে উদ্দেশ্য থাকবে অনেক বড়, অনেক তাৎপর্য থাকবে অনেক বেশি। তোমার উদ্দেশ্য থাকবে মহৎ কর্মে তুমি নিজেকে নিয়োজিত কীভাবে করে নিজেকে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে, সে বিষয়ে তোমার মহৎ উদ্দেশ্য থাকতে হবে। দুঃখ যন্ত্রণা লয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। সকল সংকট বিপদ, সকল যন্ত্রণা মোকাবেলা করে জীবন সংগ্রামে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, যুদ্ধ চালিয়ে যাবে, কখনোই পিছপা হবে না। পিছপা হলে কখনোই তুমি জয়ী হতে পারবে না জীবন সংগ্রামে। তখন জীবন সংগ্রামে সফলতার মূল উদ্দেশ্য হচ্ছে সুখ, তাহলেই সুখ অর্জিত হবে। কিন্তু যেমন ধরো, তোমাদের আমি একটা বুঝিয়ে বলছি। এখন তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করার ক্ষেত্রে তুমি যদি দিন পরিশ্রম করে পড়াশোনা করো, তাহলে ভালো ফলাফল হবে। আর যদি পরিশ্রম করে পড়াশোনা না করতে ভালো ফলাফল হবে না, তাহলে কি এটা একটা যুদ্ধ না? অবশ্যই যুদ্ধ, এটা হচ্ছে একটা সংগ্রাম। এ ধরনের সংগ্রাম করতে হলে তোমাকে অবশ্যই জয়ী হতে হবে, পিছপা হলে চলবে না বা অলস হলে চলবে না। কবি কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। সমাজে যদি কিন্তু সমাজের সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে এবং সে হয়ে পড়ে কি আত্মকেন্দ্রিক। সমাজে অনেক ব্যক্তি আছে শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করে, পরের স্বার্থের কথা কখনোই ভাবে না। সে হলো আত্মকেন্দ্রিক, একদম নিজস্ব বিষয়গুলো ভালো বুঝে। স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন, সে স্বার্থপর এবং সমাজ থেকে বিচ্ছিন্ন, কেউ তাকে পছন্দ করে না। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে। যারা সমাজ বিচ্ছিন্ন মানুষ, তারা আসলে প্রকৃতভাবে সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি, ভালোবাসা, সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই হচ্ছে প্রকৃত সুখী। অপর দিকে যদি যে অন্যের কথা ভাবে, অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে বা অন্যের প্রতি ভালোবাসা সৃষ্টি করে কল্যাণের মাধ্যমে নিজেকে নিয়োজিত করতে চায়, মানুষের মঙ্গলের জন্য নিজের ত্যাগ পর্যন্ত স্বীকার করতে চায়, সে হচ্ছে প্রকৃত সুখী। এখন আমি কিছু শব্দ তোমাদের দেখিয়ে দিচ্ছি। শব্দটি বিষাদময়, শব্দের অর্থ হচ্ছে দুঃখময়।
দুঃখময়। অবনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। শব্দটি তোমাদের বই আছে, তোমরা দেখে নিবে। ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া। ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া। ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া। বিধি অর্থ বিধাতা। শব্দের অর্থ হচ্ছে বিধাতা। বিব্রত অর্থ ব্যতিব্যস্ত। বিব্রত শব্দের অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত। ঠিক আছে, এখন কিছু কিভাবে তোমরা নিজেরা কিছু কোশ্চেন তৈরি করবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, জ্ঞানমূলকভাবে বা বহু নির্বাচনীভাবে। কামিনী রায় কত সালে জন্ম গ্রহণ করেন? উত্তর হবে, উত্তর পরে লিখছি, আগে প্রশ্নগুলি লিখছি। সুখ কবিতাটি কে লিখেছেন? লিখেছেন তিন নাম্বার। অবনী শব্দের অর্থ কি? চার নম্বর হচ্ছে সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আলু ও ছাই। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আলু ও ছাই। এখন আমি প্রশ্ন উত্তরগুলি দেখিয়ে দিচ্ছি। কামিনী রায় কত সালে জন্মগ্রহণ করেন? 1864 সালে। 1864 সালে। সুখ কবিতাটি কে লিখেছেন? কামিনী রায়। অবনী শব্দের অর্থ কি? পৃথিবী। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আলু ও ছাই। ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন আমি তোমাদের বাংলা দ্বিতীয় পদ্যের সারমর্ম নিয়ে একটু আলোচনা করব। সারমর্ম নিয়ে একটু আলোচনা করব। তোমাদের বইয়ে 72-73 পৃষ্ঠায় দেখবে 1 ও 2 এই সারমর্ম দুইটি আমি আলোচনা করব, এগুলি তোমরা বাসা করে নিবে। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো আমার তোমায় ভালোবেসে, জানি নে তোর ও ধনরত্ন
আছে কি না রানীর মতো, শুধু জানি তোমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে, কোন বেনেতে জানি নে ফুল, গন্ধে এমন ফুল এমন করে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলোয় প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। সার্থক জনম আমার জন্মেছে এদিকে। সার্থক জনম মানে কি? কবিতাটা মনে হয় পড়িয়েছি আমি তোমাদের, জন্মভূমি কবিতা থেকে এদিকে তুলে দেওয়া হয়েছে। সার্থক জনম মানে আমার জন্ম সার্থক হয়েছে, এই দেশে জন্মগ্রহণ করে। সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, আমার জন্ম সার্থক হয়েছে তোমাকে ভালোবেসে, এই জন্মভূমিকে ভালোবেসে কবির সার্থক জীবন সার্থক হয়েছে। জানি না তোর ধনরত্ন কেমন, কী ধরনের তোমার ধনরত্ন আছে সেটা আমার জানা নেই। আছে কি না রানীর মতো, মানে তুমি রানীর মতন আছো কি না সেটাও আমি জানি না। শুধু জানি তোমার অঙ্গ জুড়ায় আমার তোমার ছায়া এসে, শুধু আমি এটাই জানি আমার অঙ্গ মানে শরীর জুড়ায় তোমার ছায়ায় এসে আমার শরীর জুড়িয়ে যায়। কোন বেনেতে জানি নি ফুল, কোন বেনেতে, বেনেতে মানে বনে, কোন বনে কি ফুল আছে, গন্ধ এমন আর করে আকুল, মানে এমন ফুল আছে যে আমার গন্ধে মন আকুল করে দেয়, মানে মন ভরে দেয়। কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, কোন গগনে, গগনে মানে আকাশে, কোন গগনে উঠে এমন চাঁদ হেসে আমি সেটা জানি না। আঁখি মেলে তোমার আলোয়, আমি চোখ মেলে, আঁখি মানে চোখ, চোখ মেলে আমি খালি তোমার আলো দেখি, প্রথম আমার চোখ জুড়ালো, এই আঁখি মেলে আমার প্রথম পৃথিবীতে এসে আমার এই প্রথম চোখ জুড়ালো তোমায় আঁখি দেখে, তোমাকে দেখে, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। এই আলো দেখে দেখেই যেমন আমি আমার চিরনিদ্রায় শায়িত হতে পারি, আমার চোখ যেমন আমি বুঝে এই পৃথিবী থেকে যেতে পারি, সেটাই কবির একমাত্র আশা এবং ভরসা। ধর্নার্থে পূর্ণে না থাকলেও মাতৃভূমির প্রতিটি মানুষের কাছেই প্রিয়, যদিও ধনরত্ন না থাকে প্রত্যেক মানুষের কাছে তার নিজের মাতা এবং মাতৃভূমি খুবই প্রিয় এবং কাছের মানুষ, স্বদেশ পূর্ণতা দেয়। আর এই জন্য মানুষ শেষ আশ্রয়টুকু দেশের মাটিতেই চায়, স্বদেশ পূর্ণতা দেয়, আর এই কারণেই মানুষ শেষ আশ্রয়টুকু মাটিতেই চায়। আর 2 নম্বর সারকমটা তোমরা দেখো, পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও। এই মাত্র কিন্তু আমি কবিতাটি বুঝিয়েছি, কবিতার শেষের অংশ থেকে এই ছাড়ানোর মধ্যে তুলে দেওয়া হয়েছে। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়ে যাও, পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেঁদেও না, আর যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই পড়িবে হৃদয় ভার, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। এই মাত্রই আমি তোমাদের বুঝিয়েছি কবিতাটা, তাহলে বুঝতে পারো সব জায়গায় এই বইয়ের সব জায়গায় সব কিছু মানে তোমাদের উপকারে আসবে, তোমাকে জীবনকে প্রতিষ্ঠিত করবে, তোমাকে চলার পথে নিজেকে এগিয়ে যেতে এমন এমন বিষয়গুলো তোমাদের বইয়ের প্রতি পৃষ্ঠায় প্রত্যেকটি জায়গায় তুলে ধরা হয়েছে। তাই আমি মনে করি তোমরা যাতে এভাবে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করো, সেই চেষ্টাটাই তোমরা করে যাবে। আর ত্যাগের মাধ্যমেই রয়েছে প্রকৃত সুখ, অন্যকে বাদ দিয়ে কেউ একা চলতে পারে না, একজনকে বাদ দিয়ে আরেকজনকে কখনোই কেউ একা চলতে পারে না। তুমি দেখবে একা যদি তুমি চলাফেরা করো, বন্ধু বান্ধবী ছাড়া যদি তুমি স্কুলে একা একা খেলাধুলা করো, তোমার কিছুই ভালো লাগবে না, কিন্তু কয়েকজন যদি তোমার সাথে থাকে তোমার কিন্তু খুব ভালো লাগবে। সুখী হতে পারে না, সব মানুষেরই দায়িত্ব অন্যের আনন্দ বেদনাকে নিজের বলে গ্রহণ করা। আমাদের প্রত্যেকেরই উচিত নিজের সুখ পরে সুখকে আনন্দিত করা, পরে দুঃখে নিজেকে দুঃখিত করা, এইভাবেই সমাজ এবং সকল মানুষ সুখী হতে হবে। তাহলেই সমাজ যেমন উপকৃত হবে, তুমি নিজেও উপকৃত হবে, সমাজও ভালো থাকবে, তুমি নিজেও ভালো থাকবে। এই হচ্ছে আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনা করেই আমি আমার ক্লাস সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।